আর এই যেমন কুকুর তেমন মুগুর আরাবুল ইসলামকে পাঠাতে হবে এই বিধানসভায়। এই চারটে লোককে পশ্চিম বাংলার বুকে বিধানসভায় এই চারটে লোককে পাঠাতেই হবে। যদি এই চারটে লোক বিধানসভায় না পৌঁছাতে পারে তাহলে অন্য রাজ্যে মনমানি করে, সেই মনমানি করার জন্য এই লোকগুলোর প্রয়োজন। অ্যাডভোকেট অভিমন্যু শান্ডিল্যজিকে এবারে আমাদের বিধানসভায় পাঠাতে হবে। যাদবপুর থেকে আমাদের যিনি বামফ্রন্টের প্রার্থী হয়েছেন বিকাশ রঞ্জন স্যারকে এবার আমাদের বিধানসভায় পাঠাতে হবে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিককে এবার আমাদের বিধানসভায় পাঠাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে তিনি বললেন যে হাজী সাহেব যারা আছে তারা ভোট দিয়ে তারপরে আপনারা যান। তিনি মুসলমান সমাজের সঙ্গে ধোঁকা দিয়েছেন। মুসলমান সমাজের হজের বিষয় নিয়ে মুসলমানদের প্রতি তিনি একটা অন্যায় আবদার করেছেন, যেটা মুসলমান জাতির জন্য একটা লজ্জাকর। তিনি একজন মুখ্যমন্ত্রী কোনোদিন এভাবে বলতে পারেন না যে আমার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের হজ করতে যাওয়া বাদ দিয়ে তারা ডেট হয়ে গেছে, তারা হজ করতে যাবে না, ভোট দেবে। অসভ্যতার একটা সীমা থাকে। এরকম মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত বাংলার বুকে আমরা দেখিনি, ভারতবর্ষ আজ পর্যন্ত দেখা যায়নি। না সরি প্লিজ লেট মি ফিনিশ। এখানে মুখ্যমন্ত্রী তিনি বলছেন এনআরসির কথা, তিনি একটা বললেন। তিনি এতদিন বলেছিলেন এনআরসি আমি থাকতে পশ্চিম বাংলার বুকে এনআরসি হতে দেব না। তাহলে হাজী সাহেবরা যদি হজ করতে যায় তারা ফিরে এসে তাদের উপরে এনআরসির কথা উনি মুখ দিয়ে কেন বললেন? তার মানে এটা পরিষ্কার যে পশ্চিম বাংলায় এনআরসি হবে, সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে জানেন। সেই জন্যে তিনি তার দায় থেকে হটানোর জন্যে তা মুসলমান সমাজের প্রতি তার দায়টা পুরো ঠেলে দিয়ে তিনি বলেছেন যে এনআরসি হলে আপনারা আমার কাছে আসবেন না। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি গদি ছেড়ে দিন। পশ্চিম বাংলায় থাকার আপনার কোনো অধিকার নেই। এবারে পশ্চিম বাংলার মানুষ আপনাকে পশ্চিম বাংলার গদি থেকে চ্যুত করবে। মানুষ তার নিজের নেতা পছন্দ করে নেবে। এবং এনআরসি কি হবে না হবে যখন আপনি দায়িত্ব নিচ্ছেন না, সাধারণ মানুষ বুঝবে আইনি লড়াই কিভাবে লড়তে হয়। বাংলার মুসলমান জানে, বাংলার হিন্দু সমাজের মানুষ জানে। আমরা সেই জন্যে অভিমন্যু শান্ডিল্যকে নিয়ে এসেছি এই বিধানসভায়। আমরা জানি যে কি হতে পারে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই সমগ্র পশ্চিম বাংলার মানুষের কাছে, পশ্চিম বাংলার মানুষের কাছে বলতে চাই এই বিধানসভা একটি কঠিন বিধানসভা। এই বিধানসভায় আমাদের প্রত্যেককে এমনভাবে দায়িত্ব নিতে হবে, কিছু মানুষকে বিধানসভায় পৌঁছে দিতে হবে। যেমন তার মধ্যে অ্যাডভোকেট অভিমন্যু শান্ডিল্যজিকে এবারে আমাদের বিধানসভায় পাঠাতে হবে। যাদবপুর থেকে আমাদের যিনি বামফ্রন্টের প্রার্থী হয়েছেন বিকাশ রঞ্জন স্যারকে এবার আমাদের বিধানসভায় পাঠাতে হবে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিককে এবার আমাদের বিধানসভায় পাঠাতে হবে। আর এই যেমন কুকুর তেমন মুগুর আরাবুল ইসলামকে পাঠাতে হবে এই বিধানসভায়। এই চারটে লোককে পশ্চিম বাংলার বুকে বিধানসভায় এই চারটে লোককে পাঠাতেই হবে। যদি এই চারটে লোক বিধানসভায় না পৌঁছাতে পারে তাহলে অন্য রাজ্যে মনমানি করে, সেই মনমানি করার জন্য এই লোকগুলোর প্রয়োজন। আর বিশেষ করে সংখ্যালঘু মুসলমান থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাদের এনআরসি হবে এবং যাদের এই ভোটার লিস্টে নাম আসবে না, তাদের জন্য ডিটেনশন ক্যাম্পের যে নির্দেশিকা এসছে, এই মমতা ব্যানার্জি পরে ডিটেনশন ক্যাম্প করবে এবং এনআরসির নাম করে সেই সমস্ত মানুষদেরকে ডিটেনশন ক্যাম্পে দেবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। কারণ এই আশঙ্কার নিজে মুখ্যমন্ত্রী তিনি নিজে উস্কে দিয়েছেন, তাই এখন আমাদের সতর্ক হতে হবে। আপনারা বারবার করে যে প্রতিবাদ করছেন, মমতা ব্যানার্জি বললেন যে ভোট না দিয়ে কেউ হজে যাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসে অনেক পীরজাদা প্রার্থী আছে, অনেক আলেম ওলামা আছে, তারা মুখে কুলু পেতে আছে, কি বলবেন? দেখুন এখানে ঘটনা যেটা হচ্ছে, পশ্চিম বাংলার বুকে যে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে, যখন মানুষ তৃণমূল কংগ্রেসের বাইরে থাকে তারা বড় বড় কথা বলে, কিন্তু তৃণমূলের ঝান্ডা যখন ধরে তৃণমূল কংগ্রেসে যখন যুক্ত হয় তখন মাতিন সাহেবের আমরা এই বিষয়ে কিছু কথা বলতে শুনি না। আমরা কাশেম সিদ্দিকীকে কথা শুনি না, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যারা আমাদের কমের মানুষ, যারা আমাদের ইমাম মাওলানা, যাদের মুখ পেলে তাকিয়ে বাংলার অসংখ্য মানুষ বিশ্বাস ভরসা করে, এমন একটি বৃহৎ কথা বলার পরেও মুখ্যমন্ত্রীর বিষয়ে তারা কোনো কথা খুললেন না। এটা আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে এই সমস্ত আমাদের যারা নেতৃত্ব, নবনেতৃত্ব, তাদের মুখ খোলা উচিত যে বাংলার এই মুসলমানদের জন্য হজের বিষয়ে যে কথা নিয়ে মমতা ব্যানার্জি দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা, তার মুখ খোলা অতি অবশ্যই প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা আজকে আমাদের এই প্রচার শুরু করলাম। আমরা রাজারহাটের মানুষের স্বার্থে অভিমন্যু শান্ডিল্যকে নিয়ে এসেছি। অভিমন্যু শান্ডিল্য যে তিনি একটা প্রচার করেছেন
তার বক্তব্য হচ্ছে যে ওবিসি যে এই ভোটার লিস্টে যাদের নাম আসবে না, এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে, অভিমন্যু শাণ্ডিল্য তিনি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজাহাটের বুকে যদি কোনো মানুষের নাম যদি বাদ যায় তাহলে আইনি লড়াই লড়ে সেই রাজাহাটের প্রত্যেকটি মানুষ যাদের স্থানীয় মানুষ তারা যাতে প্রত্যেকে তাদের নাম এসআইআর বা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আইনি লড়াই লড়বেন অভিমন্যু শাণ্ডিল্যজি। তাই রাজাহাটের মানুষের কাছে বলবো যে আপনাদের প্রিয় এবং কাছের মানুষ যদি থাকতে হয়, মোট 13 জন ক্যান্ডিডেটের মধ্যে শিক্ষিত, ভদ্র এবং কাজ করার মনোবৃত্তি তিনি হাইকোর্টের একজন আইনজীবী অভিমন্যু শাণ্ডিল্য, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে রাজাহাটের বুক থেকে এবং ওই বিধানসভায় পাঠাতে হবে। রাজাহাট নিউ টাউনের উভয়ভাবে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আর উনি আমার প্রার্থী, আমি শাহ আলম মোল্লা, ওনার নির্বাচনী ইলেকশন এজেন্ট। ধন্যবাদ। শেষ পর্যায়ে হাতে গোনার কয়েকটা দিন মাত্র বাকি, তার মধ্যে আপনারা প্রচারে এসেছেন আজকে মাছি ভাঙাতে। এই মাছি ভাঙাতে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো নেতারা আসে না এবং এলাকায় কোনো রাস্তাঘাট থেকে পানীয় জলের একটা প্রচুর পরিমাণ সমস্যা, কোনো উন্নয়ন নেই, কি বলবেন? দেখুন, আজকে আমাদের মাছিভাঙা এলাকায় এখানে আমাদের পারমিশন করা আছে। আপনারা জানেন যে আমরা দুদিন প্রচার করতে পারিনি, কারণ আমাদের ওখানে যে নিয়ম করা ছিল, আমরা যেভাবে প্রচারটা করছিলাম, তৃণমূল কংগ্রেসের এবং শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী এবং অন্যান্য রাজনৈতিক দলেদের বিভিন্ন রকমের পেশার প্রসারের কারণে প্রশাসনের পক্ষ থেকে, বিডিওর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আপনাদের পূর্ণ সমস্ত প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদের আমরা প্রচার করতে দেব না। আপনারা লাউড স্পিকার নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনাদের ক্যান্ডিডেটকে নিয়ে প্লিজ আপনারা নিচে নামতে পারবেন না বা কোনো প্রকারের জনসংযোগ করতে পারবেন না। তো আমরা বললাম যে যখন আমাদের ক্যান্ডিডেট যখন যাবে এলাকার ভিতর দিয়ে, এলাকার মানুষ তো জনসংযোগের ক্যান্ডিডেট আসবে, তার প্রিয় মানুষ, তার ভালোবাসার মানুষ আসবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওনারা তখন বললেন যে আপনাদের লাউড স্পিকার কেবল মাইকিং করতে করতে চলে যেতে হবে। আমি বললাম লাউড স্পিকারে তো এরম হতে পারে না যে সেখানে ক্যান্ডিডেট থাকবে না বা প্রচারক থাকবে না। যদি আমাদের ক্যান্ডিডেটের প্রচার নিয়ে যদি কারো কোনো প্রবলেম মনে হয় বা যারা সরকারে আছে তাদের কোনো প্রবলেম মনে হয় বা আপনাদের কোনো সমস্যা হয়, আমরা দুদিন প্রচার করব না। আজকে আমরা এসছি মাছিভাঙা গ্রামে, এখানে সমগ্র রকমের পারমিশন যা কিছু প্রয়োজন আমরা বিডিও অফিস থেকে এবং আমরা থানা থেকে সমস্ত পারমিশন কমপ্লিট করে নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে আজকে আমরা এই গ্রাম থেকে শুরু করছি মাছিভাঙায়। এই মাছিভাঙার ভিতরে এখন পর্যন্ত প্রচুর পরিমাণের অনুন্নয়ন আছে। এই মাছিভাঙা হচ্ছে নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের মধ্যে লাস্ট বুথ। তাহলে নিউ টাউনকে ডেভেলপমেন্ট করা হয়েছে। মাছিরহাট, এই মাছিভাঙা চাঁদপুর অঞ্চলের মানুষকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, আমরা কেবলমাত্র একজন নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতি কি সেটাকে তুলে ধরার জন্য আমরা এই মাছিভাঙা এসছি এবং এই অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথে ঢুকবো। শুধুমাত্র আমাদের কাজ হবে নিউ টাউনে এতদিন ধরে 15 বছর যারা ক্ষমতায় ছিল, যে রাজনৈতিক দল, তারা নিউ টাউনে ডেভেলপ করেছে, রাজারহাটের কোনো ডেভেলপমেন্ট করেনি। তারা এই মাছিভাঙার এই সমস্ত চাঁদপুরের প্রত্যেকটা বুথে বুথে কিভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে বঞ্চনা করেছে, তার চিত্রটা আজকে আমরা তুলে ধরবো আপনাদের মাধ্যমে।